ছোট্ট সুমন ছিল মা বাবার আদরের একমাত্র সন্তান। রামপুরা নামের একটা গ্রামে তারা বাস করত। সুমন, এবার তোর খেলাটা বন্ধ কর আর খাবি আয়। আর একটু বাদেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। আসছি মা, আর 5 মিনিট দাঁড়াও। আর 1 মিনিটও দাঁড়াবো না, এক্ষুনি আসবি। নাও, চলে এসেছি। আমার সোনা ছিলে। ওই তো তোর বাবাও এসে গেছে। বসে যা, দুজনেরই খাবার আনছি। ওদের রোগ ছোঁয়াছে। ওরা যদি এই গ্রামে থাকে তাহলে ওদের জন্য গ্রামের প্রতিটা মানুষ এই রোগে আক্রান্ত হবে। তাই কোনোভাবেই ওদেরকে আর এই গ্রামে থাকতে দেওয়া যাবে না। কিন্তু এই গ্রামে থাকতে না দিলে ওরা এখন যাবেই বা কোথায়? সে ওরা কোথায় থাকবে ওরা বুঝে নেবে, কিন্তু ওদের জন্য আমরা কেন শুধু শুধু মৃত্যুর মুখে পড়তে যাব? আপনি এক্ষুনি ওদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে বলুন মোড়ল মশাই। আপনি বললে ওরা যেতে বাধ্য। সুমনের বাবা মা মরণব্যাধি মহামারীর কবলে আক্রান্ত হয়েছিল। মোড়লের নির্দেশ মতো ওই দিনই সুমন এবং তার বাবা মা গ্রাম ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুমন, তুমি চাইলেই এই গ্রামে থাকতে পারো, কারণ তোমার বাবা মা এই রোগে আক্রান্ত, তুমি নয়। যেখানে আমার বাবা মায়ের জন্য কোনো জায়গা নেই, সেখানে আমিও থাকতে চাই না। এরপর সুমন তার মা বাবাকে নিয়ে উত্তরের জঙ্গলের দিকে রওনা দেয়। আমি আর হাঁটতে পারছি না, খুবই দুর্বল বোধ করছি। ঠিক আছে বাবা, তোমাকে আর হাঁটতে হবে না, তুমি এখানেই বসো। আমি আসলে একটা ভালো জায়গা খুঁজছিলাম যেখানে আমরা ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতে পারবো। অবশ্য এই জায়গাটাও মন্দ না, বাড়ি বানানোর জন্য যথেষ্ট উপযুক্ত। মা, তুমিও এখানে বসো। আমি চারপাশটা ঘুরে সেখান থেকে কিছু কাঠ, পাতা, মাটি সংগ্রহ করি, যা আমাদের বাড়ি বানাতে সাহায্য করবে। এরপর সুমন জঙ্গল থেকে মাটি, খড়, পাতা সংগ্রহ করে নিয়ে আসে আর তাদের তিনজনের থাকার মতো একটা ছোট্ট কুঁড়ে ঘর বানায়। মা, তোমরা একদম চিন্তা করো না, আমি জঙ্গল থেকে ফল সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করে টাকা জোগাড় করব আর তোমাদের সুস্থ করে তুলব। তার ছোট্ট বয়সেও সাহস ছিল পাহাড়ের মতো। আমি অন্ধ, এই ঘন জঙ্গলে পথ হারিয়েছি। এখানে কি কেউ আছো যে আমাকে সাহায্য করতে পারো আমার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্যে? অবশ্যই দাদু, আমি তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দেব। তুমি আমাকে বলো যে তোমার বাড়ি কোন দিকে। এই জঙ্গলের একদম শেষ প্রান্তে। আচ্ছা বেশ, তবে তুমি আমার হাতটা ধরো আর আমার সাথে চলো। এই অন্ধকে তার ঠিকানায় পৌঁছে দিয়ে তুমি অনেক বড় উপকার করেছো বাছা। আমাকে নিয়ে বাড়ি ফেরার পথে তোমার মুখশ্রীতে একটা ফ্যাকাশে ভাব লক্ষ্য করেছিলাম। তুমি যদি কোনো সমস্যার মধ্যে থাকো তো নিঃসংকোচে তা আমায় বলতে পারো। আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব তোমাকে সাহায্য করার। আসলে সুমন সেই বৃদ্ধকে সব কিছু বিস্তারিত বলে, তার বাবা মায়ের অসুস্থতা এবং তার অসহায়তা। এই জঙ্গলে আছে এক জাদুকরী ফুল, যার নাম জীবান্তি ফুল। তার রসেই মিলবে রোগ মুক্তি, কিন্তু ওটা পেতে হলে তোমায় 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমার মা বাবাকে সুস্থ করতে আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। বেশ, তবে তাই হোক। এই স্থান থেকে দক্ষিণের দিকে এগিয়ে যাও, ওখানেই তোমার পরীক্ষা তোমার জন্য অপেক্ষা করছে। এরপর সুমন বৃদ্ধের কথা মতো দক্ষিণের জঙ্গলের দিকে এগোতে থাকে। আর পথ চলতে চলতে এমন এক বনে ঢোকে যেখানে প্রতিটি গাছের ছায়া নড়ছে। একটা আওয়াজ বারবার ওর কানে এসে লাগছে। ফিরে যাও বাছা, ফিরে যাও। এ এক মায়াবী বন, মানুষ ভেতরে ঢুকলে বারবার ঘুরে একই জায়গায় চলে আসে। ফিরে যাওয়ার জন্য আমি আসিনি, তখনই ফিরবো যখন আমার প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি আমার উদ্দেশ্য সফল করব। সুমন আবার সামনের দিকে এগোতে থাকে, কিন্তু চারিদিকে শুধু বড় বড় গাছ। সে কোন পথ ধরে হাঁটবে কিছু বুঝতে পারছিল না। আর তখন একটা বড় পাথর সে তার চোখের সামনে দেখতে পায়, যাতে লেখা ছিল, যা দেখা যায় তা সত্য নয়, যা শোনা যায় তা মিথ্যে নয়। চুপ করে থাকলে পথ খুলে যায়। বলো, আমি কে? সুমন মনে মনে ভাবে যে এই প্রশ্নের সঠিক উত্তর নীরবতা। তাই সে চোখ বন্ধ করে আর চুপ করে থাকে।
এই প্রশ্নের সঠিক উত্তর ছিল নীরবতা। তাই তুমি নীরব থেকে তোমার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। যাও, তোমার পথ তোমার জন্য অপেক্ষা করছে। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয় সুমন, কারণ সত্যিকারের সাহস মানে নিজের ভয়কে নীরবে জয় করা। এরপর এক আলোর রাস্তা তার সামনে খুলে যায়, আর আবার সে হাঁটতে শুরু করে। কিছুটা হাঁটার পর সে দেখতে পায় একটি প্রবল স্রোতের নদী, যেখানে কোনো নৌকা নেই। পরিবর্তে কিছু জলজলে পাথর নদীর ওপর ভেসে আছে। কিন্তু ভুল পাথরে পা দিলেই সুমন নদীতে ডুবে যাবে। নদীর ধারেই একটা শিলালিপি লেখা, সূর্য উঠলে প্রথমে যে হাসে, চাঁদ উঠলে যে লাজে ভাসে, সেই পথেই পা দিও। সূর্য ওঠার পর তো সবার প্রথমে ফুলেরাই হাসে, আর চাঁদ উঠলে ফুল মলিন হয়ে যায়। তাহলে নিশ্চয়ই এই ধাঁধার সাথে ফুলের কোনো সংযোগ রয়েছে। সে দেখতে পায় নদীর ওপর যে পাথরগুলি ভাসমান অবস্থায় ছিল, তার মধ্যে কিছু পাথরের ওপর ফুল আঁকা আছে। তাই সে ফুলের চিহ্নওয়ালা পাথরগুলো চিনে নেয়, আর সেগুলোর ওপর পা দিয়ে নদী পার হয়। তুমি তোমার দ্বিতীয় পরীক্ষাটিতেও উত্তীর্ণ হয়েছো। আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকো। এরপর সর্বশেষ ও অন্তিম পরীক্ষাটি তোমার জন্য অপেক্ষা করছে। সুমন হাঁটতে শুরু করে, আর অবশেষে সে পৌঁছায় এক আগুন উগড়ানো গুহার সামনে, যেখানে পাহারা দিচ্ছে এক অগ্নি পাখি। গুহার ভেতরেই আছে সেই জীবান্তি ফুলের গাছ। আমি সেই জীবন্তী ফুলের রক্ষক। যে ফুলটির সন্ধানে তুমি এখানে এসেছো, আমি তোমায় 3টে প্রশ্ন করব, আর তুমি যদি সেগুলোর সঠিক উত্তর দিতে পারো, তবেই আমি তোমায় পথ দেখাবো। আমি রাজি, তোমার প্রশ্নগুলি তুমি আমায় জিজ্ঞাসা করতে পারো। আমার প্রথম প্রশ্ন, এমন কোন জিনিস যেটা যত দেবে তত বাড়বে? আমার মতে এই প্রশ্নের সঠিক উত্তর হওয়া উচিত ভালোবাসা, কারণ ভালোবাসাই একমাত্র জিনিস যেটা দেওয়ার পরেও কমে না, বরং বাড়ে। একদম ঠিক। এরপর আমার দ্বিতীয় প্রশ্ন, যা দেখা যায় না তবু না থাকলে মন বাঁচে না? আশা ও বিশ্বাস, কারণ এই দুটো জিনিসই চোখে দেখার মতন কোনো জিনিস না, কিন্তু এই দুটো জিনিস যদি না থাকে তাহলে মানুষের বেঁচে থাকাও বৃথা। দ্বিতীয় প্রশ্নটির উত্তরও তুমি একদম সঠিক দিয়েছ। আমার শেষ প্রশ্ন, যে আলো দেয় কিন্তু পোড়ায় না? এর উত্তর হবে জ্ঞানের আলো, কারণ জ্ঞানের আলোতে আমরা শুধু আলোকিতই হই, কখনো পুড়ি না। অগ্নি পাখি মনোমুগ্ধ হয়ে বলে, একদম সঠিক উত্তর। আমার 3টি প্রশ্নের উত্তরই তুমি সঠিক দিয়েছ, তাই এই জীবন্তী ফুল তোমারই পাওনা। এই সেই আগুনের গোলক যেটা তোমাকে জীবন্তী ফুল তুলতে সাহায্য করবে। কিন্তু এই আগুনের গোলকটা আমার কি কাজে আসবে? প্রথমত, এই গোলকটি গুহায় প্রবেশ করার জন্য অগ্নি ঢাল হিসেবে তোমায় সাহায্য করবে। দ্বিতীয়ত, জীবন্তী ফুলের শরীর এই আগুনের গোলকের থেকে উত্তপ্ত, যা সাধারণভাবে কখনোই কেউ স্পর্শ করতে পারবে না। যদি কেউ স্পর্শ করতে যায়, তাহলে ফুলটাকে ছোঁয়ার আগেই সে পুড়ে যাবে। কিন্তু এই আগুনের গোলকটি যখন তোমার সাথে থাকবে, তখন এই গোলকটি জীবন্তী ফুলের উত্তপ্ততাকে নিজের কাছে টেনে নেবে। ফলে জীবান্তি ফুলটি একটি নরম ও কোমল ফুলে পরিণত হবে। তখন সহজেই তুমি জীবান্তি ফুলটি গাছ থেকে তুলে নিতে পারবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ অগ্নি পাখি। এখন যাও আর তাড়াতাড়ি ওই ফুল সংগ্রহ করে নিজের মা বাবাকে সুস্থ করো। সুমনের চারপাশে সেই আগুনের গোলকটি উজ্জ্বল হয়ে ওঠে, আর সে গুহার সামনের দিকে এগোনো মাত্রই ধীরে ধীরে গুহার 2 দেয়ালের আগ্নেয়গিরির তাপ নিস্তেজ হয়ে আসে। এরপর সে গিয়ে পৌঁছায় সেই জীবান্তি ফুলের গাছের সামনে। এক মুহূর্তের জন্য ফুলটা আলো ছড়ায়, তারপর নরম হয়ে সুমনের হাতে স্থির হয়ে যায়। এরপর সুমন সেই জীবান্তি ফুল নিয়ে সেই বৃদ্ধের কাছে আসে। এটাই কি সেই ফুল যার কথা তুমি আমায় বলেছিলে? এরপর বৃদ্ধ সেই ফুলটি হাতে স্পর্শ করে দেখে আর বলে, হ্যাঁ, এই সেই জীবান্তি ফুল। এখন তাড়াতাড়ি তোমার বাড়ি যাও আর এটা বেটে তোমার মা বাবাকে খাওয়াও। এরপর সুমন সেই জীবান্তি ফুল নিয়ে তার নিজের বানানো সেই জঙ্গলের কুঁড়ে ঘরে ফেরে, আর ওই ফুল বেটে তার মা বাবাকে খাওয়ায়। আর তার মা বাবা আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে। সুমন, তুই পারলি বাবা, তুই পারলি। তোমরাই আমার শক্তি মা। এরপর সুমন তার ঘরের বাইরে বেরিয়ে দেখে সেই বৃদ্ধটি সেখানে দাঁড়িয়ে আছে। তোমার কাছে যাওয়ার জন্যই আমি বেরোচ্ছিলাম,
তখন তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম, তোমায় একটা ধন্যবাদও দেওয়া হয়নি। তোমার জন্যে আমি আমার মা বাবাকে আবার সুস্থ অবস্থায় পেয়েছি। আমি এই বনের রক্ষক আত্মা। তুমি করুণা, সাহস এবং জ্ঞান এই 3 পরীক্ষাতেই জয়ী হয়েছ। মনে রেখো, আসল ওষুধ জীবান্তি ফুলে নয়, বরং তোমার হৃদয়ের ভালোবাসায়। সুমন বুঝতে পারে জাদু গাছের নয়, বরং ভালোবাসা আর সাহসেই লুকিয়ে আছে আসল শক্তি।